প্রথমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ডিসেন্ট্রি কম্পাউন্ড। নাম শুনলে মনে হচ্ছে এটা আবার কে, এটা তো আমরা চিনি না। আমরা চিনি কি, এর একটা অন্য নাম আছে, কিন্তু সেই নামে বাবেল নসরের মধ্যে নেই। অন্য নামে আছে বলে বাবেল নসর যখন ডিসেন্ট্রি কম্পাউন্ড ব্যবহার হচ্ছে মনে হচ্ছে এটা আবার কে। এটা কোথায় পাওয়া যায়? আমি দুভাবে বলছি। প্রথমত ব্যাকটেরিওলজিক্যালি, প্যাথোলজিতে প্যাথোলজি বই পড়লে আপনি এই তথ্যগুলো পাবেন। সিগেলা সম্বন্ধে, সিগেলা যখন বাবেল নসর হয়ে আসছে তখন নাম পাল্টে হয়ে গেল ডিসেন্ট্রি কম্পাউন্ড। এটার জন্য আপনাকে প্যাটারসনের বই পড়তে হবে। তাহলে একটা মেট্রিয়ামেটিকা পার্ট, একটা প্যাথোলজির পার্ট। তাহলে প্যাথোলজিতে কি বলছে, কোথায় বেশি পাওয়া যায়? স্পেশালি পাওয়া যায় ডেভেলপিং কান্ট্রিজে, যেখানে গরম দেশ, ট্রপিক্যাল কান্ট্রিজে, এবং পুয়ার স্যানিটেশন যেখানে, এবং লো স্ট্যান্ডার্ড অফ পার্সোনাল হাইজিন মেনটেন হয় না, এই সব ক্ষেত্রে বারবার হয়। এবং দূষিত জলের ব্যাপার আছে, যেখানে খুব ঘনবসতি, যেখানে ওই স্যানিটেশন ইত্যাদি ব্যাপারগুলো খুবই কম মানা হয়, সেসব জায়গায় এই সিগেলা ব্যাকটেরিয়ার ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি আন্দোলন এর তত্ত্বাবধানে গত 23শে জুন 2024 যে সেমিনারের আয়োজন করা হয়েছিল, সেই সেমিনারের বিশেষ কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। আজকের বিষয় বাবেল নসর ও তার ব্যবহার। এ বিষয়ে বলছেন ডাক্তার দিলীপ ভট্টাচার্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কেন হয়? ওইটা হয়তো হাত নোংরা আছে, ফুডের যেটা খাবারটা খাচ্ছে সেই খাবারটাও হয়তো ঠিক মতো নেই। হ্যাঁ, প্রসঙ্গত আমি একটা কথা বলি, এটা আমি মেনটেন করি দীর্ঘদিন ধরে। সেটা হচ্ছে পেটের অসুখ আছে, তাই পেটের সমস্যায় ভোগে। তো এরা জিজ্ঞেস করে ডাক্তারবাবু কী খাবো? মিষ্টি খাওয়া যাবে? আমরা হ্যাঁ মিষ্টি খেতে পারে, একটা খাওয়া যাবে না, হাতে তৈরি যে মিষ্টি সেটা খাওয়া যাবে না। আপনি দেখলেন দোকানের শোকেসে খুব সুন্দরভাবে জিনিসটা সাজানো আছে। আচ্ছা, যে লোকটা হাতে তৈরি করেছে সে কি খুব হাইজিন মেনটেন করে? সেটা বোধহয় করে না। আর সেই হাতে তৈরি জিনিস আপনি খাচ্ছেন, রেগুলার খাচ্ছেন, আপনার একটা পার্সিস্টেন্ট ইনফেকশন থেকে যাচ্ছে। কাজেই বয়েলটা আপনি খেতে পারেন, কিন্তু হাতে তৈরি যে মিষ্টিগুলো হাতে তৈরি, যাদের পেটের অসুখ আছে, মাঝে মাঝে পেটের সমস্যায় ভোগে, এটা না করাই বাঞ্ছনীয়। ইনফেকশন আপনি চেক করতে পারবেন না, আপনার অজান্তে একটা ইনফেকশন ঢুকে যাচ্ছে শরীরে। কোথায় কোথায় পাওয়া যায়? কিসে পাওয়া যায়? দুধে পাওয়া যায়, মিল্ক, আইসক্রিম, এগ, স্যালাড এবং কন্টামিনেটেড ওয়াটার, এইগুলোর মধ্যে এই সিগেলাকে হবে না। বাচ্চাদের ক্ষেত্রে প্রায়ই হয়। একটা মিজিলস হয়েছিল, মিজিলসের পরে একটা সিভিয়ার ডায়রিয়া হয়েছিল। এগুলো সিগেলার কেস, অর্থাৎ এগুলো ডিসেন্ট্রি কম্পাউন্ডের কেস। সিভিয়ার মিজিলস ফলোড বাই ডায়রিয়া। এই হিস্ট্রিটা আপনাকে জানতে হবে। এই হিস্ট্রিটা জানলে তখন আপনি জানবেন যে এটার জন্য এই ব্যাকটেরিয়া দায়ী। আর এই ব্যাকটেরিয়া হলে যদি আপনি জানেন, সরাসরি আপনার মন চলে যাবে ডিসেন্ট্রি কম্পাউন্ডের দিকে। যদি না জানেন তাহলে সিমটোম্যাটিক এটা ওটা সারবে না তা নয়, কিন্তু ডাইরেক্ট ডিসেন্ট্রি কম্পাউন্ডে চলে গিয়ে ডিসেন্ট্রি কম্পাউন্ড যে গ্রুপ অফ মেডিসিন সেগুলো দিলে কিন্তু পেশেন্ট উন্নতি হয়ে যাবে। এইখানে হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া জানার সুবিধা। আর এই যে বারবার ইনফেকশন হচ্ছে তার জন্য কিন্তু একটা গ্রোথ রিটার্ডেশনও হয় বাচ্চার ক্ষেত্রে। কদাচিৎ কোনো ক্ষেত্রে এগুলো আর্থ্রাইটিসও হতে পারে, অর্থাৎ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, যেটা প্যাথোলজি বইয়ে আছে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, ওই দেখুন ভাষাটা অন্যরকম। এই কথাটা হ্যানিম্যানের ক্রনিক ডিজিজের ফুটনোটে লেখা আছে এক জায়গায়।
তাহলে ওখানে লেখা আছে এরকম একটা কথা যে পেটের ট্রাবল ভুগছিল, সেটা ট্রান্সফর্ম হয়েছে আর্থ্রাইটিসে। এই সেই রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এগুলোই সিগেলা এর পেছনে দায়ী। আপনি যদি হিস্ট্রি জানেন, আপনি ডাইরেক্টলি কিন্তু ডিসেন্ট্রি কম্পাউন্ডের কথা ভাবতে পারবেন। এবার আসা যাক মেটেরিয়াল কথা। তাহলে মেটেরিয়াতে যেটা আপনি পাবেন দুটো ওষুধ, আর্জেন্টাইন নাইট্রিকাম, আর্সেনিক। এর কম্বাইন্ড পিকচারটাই হলো ডিসেন্ট্রি কম্পাউন্ড। শুধু তাই নয়, আর্জেন্টাইন নাইট্রিকাম এবং আর্সেনিক দিয়ে কাজ হয়নি, ফল পাচ্ছেন না, এটা স্ট্রঙ্গার, কারণ এটা তো নোসোড। তখন কিন্তু আপনি ডিসেন্ট্রি কম্পাউন্ডের কথা ভাবতে পারেন। কেমন হয়? এরা খুব ভীতু হয়, যে অ্যান্টিসিপেশন থাকে, রেস্টলেসনেস থাকে, সাইনেস থাকে, যেটা ওই আর্জেন্টাম আর আর্সেনিকে যা যা থাকে তা এখানেও থাকে। এবং কোনো নতুন লোকের সামনে যেতে ভয় পায়, স্ট্রেঞ্জার সামনে যেতে ভয় পায়, বাচ্চা ভীষণ ভীতু হয়। তাকে যদি কেউ ক্রিটিসাইজ করে ভীষণভাবে গুটিয়ে যায়, ক্রিটিসিজম সহ্য করতে পারে না। 7 থেকে 14 দিনের মধ্যে মাঝে মাঝে মাথা যন্ত্রণা হয়, ডুওডেনাল আলসার হতে পারে, এমনকি পাইলোরিক, তার ফলে পাইলোরিক স্টেনোসিসও হয়। এটা হচ্ছে ডিসেন্ট্রি কম্পাউন্ডের কেস। একটা কেস বললে বোধহয় ভালো হয়। এক ভদ্রলোক আমার কাছে কেস পেপারটা আছেও, বয়স প্রায় 58। ছোটোবেলা থেকেই মাঝে মাঝেই ডিসেন্ট্রিতে ভোগে। আর এই ছোটোবেলা থেকে ডিসেন্ট্রিতে ভুগতে ভুগতে পরবর্তীকালে হয়েছে কি, গত 7-8 বছর ধরে তার একটা রেকটাল প্রলাপস শুরু হয়েছে। এক্ষেত্রে কিন্তু ভদ্রলোকের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা দিলে কিন্তু দেখা যায় একদম আর্সেনিক, ভীষণভাবে টিকটক, ফিটফাট ইত্যাদি, যেগুলোকে সাইকিয়াট্রিক ভাষায় আমরা বলি OCPD, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা হচ্ছে সেই গ্রুপের মানুষ। আমি কিন্তু আর্সেনিক দিলাম, ওটাকে রাখলাম, বদলে দিলাম আমি এখানে ডিসেন্ট্রি কম্পাউন্ড। ডিসেন্ট্রি কম্পাউন্ড দেওয়ার পরে আর 7 মাস কোনো ওষুধ দিতেই হয়নি, খালি স্যাকলেক স্যাকলেক স্যাকলেক। 7 মাস পরে এইবার পেশেন্টকে জিজ্ঞেস করলাম কেমন, একটু পেটের সমস্যা তো আর হয় না, কিন্তু আমার প্রলাপসটা কমছে না। আচ্ছা, এইবার কিন্তু আমি অন্য একটা ওষুধ দিলাম, এখানে কিন্তু আর বায়োলজিটা রিপিট করলাম না। 7 মাস পরে দিলাম ম্যাঙ্গেনাম অ্যাসেটিকাম। কেন দিলাম? ইনি একজন চাষি লোক, নিজে চাষ করেন এবং ইনসেকটিসাইড ভীষণভাবে ব্যবহার করেন। ইনসেকটিসাইডের মধ্যে কমনেস্ট হচ্ছে ম্যানকোজেব, যার মধ্যে আছে ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক। ভারতবর্ষের সবচেয়ে বেশি পেস্টিসাইড, বেশি ব্যবহৃত পেস্টিসাইডের মধ্যে হচ্ছে ম্যানকোজেব। বললো নিজে চাষি। আমি দেখলাম এটি সুযোগ, ওর কিছু বিষয় আছে যেটা বললাম OCPD, এটা ম্যাঙ্গানিজের সঙ্গে খুবভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়। ডিসেন্ট্রি কম্পাউন্ড 7 মাস আগে দেওয়া হয়েছে, ফলোড বাই 7 মাস পরে দিচ্ছি ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম। পেশেন্টের কিন্তু প্রলাপস উন্নতি হচ্ছে, সবটা হয়ে যায়নি কিন্তু উন্নতি হচ্ছে। আমি ডিটারমাইন পেশেন্ট উন্নতি করে যাবে। এরপরে আসা যাক সাইকোটিক কম্পাউন্ড। সাইকোটিক কম্পাউন্ড নাম শুনলে মনে হয় আবার কে না, প্যাথোলজি বলুন, ওখানে আপনার জানা একটা ব্যাকটেরিয়া, সেই সাইকোটিক কম্পাউন্ড নাম ধরে হোমিওপ্যাথিতে এসছে। প্যাথোলজিতে, ব্যাকটেরিওলজিতে তার নাম কি? এন্টারোকক্কাস ফিকালিস। এন্টারোকক্কাস ফিকালিস প্যাথোলজিতে, সে যখন আমার হোমিওপ্যাথিতে মেটেরিয়া মেডিকায় নোসোড হিসাবে আসছে, তার নাম পরিবর্তিত হয়ে গেছে সাইকোটিক কম্পাউন্ড। কেন সাইকোটিক কম্পাউন্ড কেন? অর্থাৎ বেশ কিছু অ্যান্টিসাইকোটিক ওষুধের সঙ্গে তার একটা রিলেশন আছে বলে, যেমন সুজা, মেট্রোনসাল, মেডোইনাম ইত্যাদির সঙ্গে একটা রিলেশন আছে বলে একে সাইকোটিক কম্পাউন্ড নাম দেওয়া হয়েছে। তাহলে এন্টারোকক্কাস ফিকালিস প্যাথোলজি বই কি বলছে? এল্ডারলি পেশেন্টের হবে এবং বেশ ডেবিলিটেটেড পেশেন্ট হবে, এবং প্রথমেই হচ্ছে না, পেশেন্টের আগে কোনো একটা ছিল, এর সেকেন্ডারিলি ঢুকছে, আগে থেকে কোনো একটা অসুখে ভুগছে, প্রাইমারিলি কিন্তু অ্যাটাক করছে না। আগে থেকে একটা ওষুধ ছিল, পরে এই এন্টারোকক্কাস ফিকালিস ভেতরে আসছে।
হসপিটাল থেকে প্রায় এটা পাওয়া যায় নোসোকোমিয়াল ইনফেকশন হিসেবে। এবং মুশকিল হচ্ছে এন্টেরোকক্কাস ফিকালিস অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট হয়। ফ্রিকুয়েন্টলি ইউটিআই হয় এই এন্টেরোকক্কাস ফিকালিসের কারণে। এলডারলি পেশেন্ট যাদের প্রস্টেট এনলার্জমেন্ট আছে তাদের যদি ইউটিআই হয় আপনি এন্টেরোকক্কাসের কথা ভাবতে পারেন, অর্থাৎ সাইকোটিক কম্পাউন্ডের কথা ভাবতে পারেন। দুটো একই, নাম পাল্টে এরকম হয়েছে। আবার দীর্ঘদিন ধরে ক্যাপিটাল পড়ানো আছে, সেখানেও কিন্তু আমি এন্টেরোকক্কাস ফিকালিসের কথা ভাবতে পারি। এই দেখবেন ম্যাপ কোর্সে লেখা আছে না, ক্যাপিটালের পরে জ্বর, তা তো খুব কমই ওষুধ আছে। এটা জানা থাকলে আমার কাছে হাতে কিন্তু অনেকগুলো ওষুধ এসে গেল। অর্থাৎ সাইকোটিক কম্পাউন্ডকেও কিন্তু ক্যাপিটাল ব্যবহারের জন্য কিন্তু আমি ব্যবহারে আনতে পারি। ক্রনিক পাইলোনেফ্রাইটিস রেকারেন্ট হচ্ছে, সেক্ষেত্রে হতে পারে। আবার এটাও কথা, রেকারেন্ট পাইলোনেফ্রাইটিস হচ্ছে, এখানে কিন্তু একটা হাইপার টেনশনও তৈরি হয়। অর্থাৎ ওই কারণে হাইপার টেনশন হলে কিন্তু ওই হাইপার টেনশনের জন্য আমি কিন্তু সাইকোটিক কম্পাউন্ড ব্যবহার করে দেখতে পারি। দেখুন আমাদের কাছে কিন্তু অনেকগুলো সুযোগ চলে আসে ব্যাকটেরিয়াকে যদি আমি ব্যবহার করতে শিখি ঠিক মতো। আবার আমাদের দেখা যাচ্ছে মহিলাদের সিজার হয়েছে, সিজারের পরেও কিন্তু এন্টেরোকক্কাস ফিকালিস সেখানে কিন্তু পাওয়া যেতে পারে। এন্টেরোকক্কাস ফিকালিস চেনার একটা সোজা উপায় প্যাথোলজিক্যালি মারাত্মক একটা ফাউল স্মেলিং, বলছে পেনিট্রেটিং ফাউল স্মেলিং হবে এই এন্টেরোকক্কাস ফিকালিসের। প্যাথোলজিক্যালি আপনি এটা দিয়ে চিনতে পারছেন। এর মধ্যে কিছু সিমটমস আছে যেগুলো রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতন পাওয়া যায়, একে রিউমেটয়েড আর্থ্রাইটিসও ব্যবহার করতে পারে। আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আজকাল যারা দাঁতের সমস্যায় ভোগে প্রায়ই তাদের রুট ক্যানাল ট্রিটমেন্টের কথা আমরা শুনতে পারি। রুট ক্যানাল ট্রিটমেন্ট, এই রুট ক্যানাল ট্রিটমেন্ট হলে এবং যদি সেটা বিশেষ করে বারবার রুট ক্যানাল হয়, পেশেন্ট সারছে না, পেটের কোনো সমস্যা রয়ে গেছে, ভাবুন এই এন্টেরোকক্কাস ফিকালিস অর্থাৎ সাইকোটিক কম্পাউন্ডের গেছে কথা, আমার কাছে এরকম পেশেন্ট আছে, এটা ওকে দিয়ে ছাড়ছে না। পরে যখন জানলাম রুট ক্যানাল, অ্যাসিড নাইট্রিক দেওয়ার পরেই পেশেন্ট উন্নতি হয়ে যায়। কেন অ্যাসিড নাইট্রিক? না, সাইকোটিক কম্পাউন্ড যে ওষুধটা আছে তার রিলেশনে নাইট্রিক অ্যাসিড আছে। পেশেন্টের নাইট্রিক অ্যাসিডের সঙ্গে সিমিলারিটি ছিল, নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরেই বলছে পেটের সেই সমস্যা আমার ভ্যানিশ। ব্যাকটেরিওলজি না জানলে পেশেন্ট রুট ক্যানাল করে আসছে, আমি জানি না, আমি কিন্তু এই পেশেন্ট ট্যাগ করতে হবে, কারণ আমি এটা ওটা দিচ্ছিলাম। রুট ক্যানাল জানার পরে আমি কিন্তু এই ওষুধটি দিয়েছি। রুট ক্যানাল না জানলে আমার কিন্তু এটা দেওয়া সম্ভব ছিল না। ব্যাকটেরিওলজি জানার দরকার নেই, আমাদের নতুন করে ভাবতে হবে। আগেকার কেউ বলে গেছেন, সেটাকে আজকের দিনে ভেবে দেখতে হবে দরকার আছে কি না। এটা যদি জানা যায় আমাদের সাকসেস বাড়বে, ছাড়া কমবে না। এইবার মেটেরিয়া মেডিকেল পার্ট। মেটেরিয়া মেডিকেলে কি বলা হচ্ছে, প্যাটারসনের বইয়ে এরা খুব নার্ভাস দিতে হবে, এটা হচ্ছে তার কিনোট। এবং বেশিরভাগই পেটের সমস্যায় ভোগে, কদিন ছাড়াই তার, এর মধ্যে কনস্টিপেশন প্রায় দেখবেন না, ওই পেটের সমস্যায় ভুগছে, প্রায় ডায়রিয়া, লুজ বা ডিসেন্ট্রির মতন হচ্ছে। এবং অফেন্সিভ টুথ তো থাকবে, যেহেতু প্যাথোলজিক্যালি এর মধ্যে একটা পেনিট্রেটিং ফাউল স্মেল আছে, তাহলে যখন আমি সাইকোটিক কম্পাউন্ড মেটেরিয়া মেডিকেল ধরে ধরছি, তখনও কিন্তু সেখানে আমি অফেন্সিভ স্টুলের বিষয়টা পাচ্ছি। এবং ওই মর্নিং ডায়রিয়ার মতন ব্যাপারটা আছে, যেটা সালফারে আমরা পাই, এখানেও সেরকম ব্যাপারটা আছে। এখানে ইউরিনারি অর্গানের মধ্যে কী কী পাচ্ছি, সিস্টাইটিস, ইউরেথ্রাইটিস, পাইলাইটিস, ভালভোভ্যাজাইনাইটিস, এগুলো সব কিন্তু ফিমেল জেনিটাল অর্গান বা ওই ইউরিনারি প্রবলেমের মধ্যে আসছে। ফিমেলের মধ্যে আর কি পাওয়া যাচ্ছে, পিসিওডি পাওয়া যাচ্ছে সাইকোটিক কম্পাউন্ডের মধ্যে, বিশেষ করে যদি সেটা লেফট সাইডের হয়। আবার টিউবাল ইনফেকশন, আবার প্রফিউজ লিউকোরিয়া, এই সবই কিন্তু সাইকোটিক কম্পাউন্ডের মধ্যে আছে। এগুলো বইয়ে আছে, প্যাটারসনের বইয়ে এগুলো আছে। আমি দেখাতে চাইছি যে যেটাকে আমি প্যাথোলজিক্যালি বলছি, পাশাপাশি সেটার নাম পাল্টে বাবেল নসর হয়ে আমার কাছে এসছে। আমি ও যেটার নাম পাল্টে এসছে আমি জানি না, যার জন্য ওটাকে বুঝতে পারছি না। কিন্তু যদি আমি দুটো সাইড করে নিই, আমার কিন্তু ব্যবহারের দিক থেকে সুবিধা হবে।
সেরামেট আছে, ব্যাসিলিনাম, অ্যান্টিকার ইত্যাদিগুলো এন্ড্রোকক্কাসটিকালি অর্থাৎ ওকে সাইকোটিক কম্পাউন্ড তার রিলেশনে এইগুলো আছে। অর্থাৎ তাহলে কি হলো, যখন আমি সাইকোটিক কম্পাউন্ড দেব তার 15 দিনের আগের মধ্যে 15 দিনের মধ্যে যদি নাইট্রিক অ্যাসিড, নেট্রন সল্ট ইত্যাদি দেওয়া হয়ে থাকে, আপনি নিশ্চিন্তে ওই গ্রুপের ওষুধ সাইকোটিক কম্পাউন্ড দিতে পারেন। সাইকোটিক কম্পাউন্ড দিয়েছিলেন, কোনো সমস্যা তৈরি হয়েছে, এক্ষুনি একটা কিছু ওষুধ দিতে হয়। আপনি চেষ্টা করুন ওই গ্রুপের ওষুধ যেগুলো আছে, অর্থাৎ নেট্রন সল্ট, নাইট্রিক অ্যাসিড, পূজা, সেরামেট, ব্যাসিলিনাম, অ্যান্টিকার, এই গ্রুপের ওষুধের মধ্যে আপনি চয়েস করুন। তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না, পেশেন্ট খুব বিপদে পড়বে না। এটা স্যার বারবার এই স্ট্রিক্টলি এইগুলো ফলো করতেন, আমি চেষ্টা করি সেটা ফলো করতে। কদাচিৎ কোনো ক্ষেত্রে হয়তো নিয়ম ভেঙে দিই, সেটা পরে করতে। Thank you.